তোমাদের সঙ্গে আমার এটা প্রথম ক্লাস 9 এর সাথে আমি অনেকগুলো বিষয় আমাদের এখানে নিয়ম শৃঙ্খলা রয়েছে, অনেকগুলো বিষয় আমরা নিয়ে চলি, সেইগুলো প্রথম বলে দিই। সেটা হচ্ছে প্রথম তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে খাতা করবে, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে 3টে খাতা করবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে খাতা করবে। একটা একটা করে খাতা করার পরে বাড়িতে বসে যখন সময় থাকবে তখন যেটা তোমরা করবে, প্রত্যেকটা খাতার মার্জিন টেনে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার ক্লাসে না থাকলে তো মনে করো টাক লাল হয়ে যাবে। এখন প্রথম প্রথম আমি একটু কিছু বলবো না, একটু ভালোবাসবো সবার, তারপর বুঝতে পারবে কি অবস্থাটা হয়। চারদিকে 4টে মার্জিন টানলে, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে শেষের দিকে একটা এরকম ছোট খোপ করবে, আমার খাতায় অবশ্যই যেন থাকে। তুমি হয়তো রেগুলার করছো, আর যেদিন আমি কাজ করাচ্ছি সেই দিনের দিন তুমি করনি, তাহলে কিন্তু ওই দিন মার খেয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকছে, ঠিক আছে? তাহলে এখানে এসএন লিখবে, এসএন শর্ট নোটস। মানে কি আমি বলতে চাইছি, এই অভ্যাসটা তৈরি করতে হবে, কারণ তোমরা 9, আমার কাছে 9 আর 10 মিলিয়ে মাধ্যমিক, আমি এটা বারবার বলে থাকি। হয়তো 9 এর চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন পড়বে না, কিন্তু অনেকগুলো বিষয় থাকে যেগুলো হচ্ছে তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। ক্লিয়ার হলো কি বলেছি? তাহলে এই 2 বছর ভালো করে শিখতে হবে সবাই। তাহলে এই এসএন এর মধ্যে এই পৃষ্ঠাটায় তোমার কি কি লেখা আছে ভালো করে সবাই বুঝে নাও। আজকে এই পৃষ্ঠায় তোমার কি কি লেখা আছে টোটাল শর্ট করে তুমি এখানে লিখে রাখবে। ধরো তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে ফরাসি বিপ্লব, হয়তো ইতিহাসের কথা আমি বলছি, বা অঙ্কের ক্ষেত্রে একটা চ্যাপ্টার রয়েছে হয়তো দ্বিঘাত সমীকরণ সম্ভবত, এই ধরনের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারে ধরো তুমি এখানে অঙ্ক করেছো, এই পৃষ্ঠায় তোমার কি আছে টোটালটা ছোট করে তুমি তোমার মতো করে এখানে লিখে রাখবে। ধরো আমি লিখেছি ইতিহাসের শর্ট পরিণয় বা ভূগোলের শর্ট পরিণয় লিখে রেখেছি আমরা, ঠিক আছে? ভূগোলের প্রথম চ্যাপ্টার তোমাদের কি, আবহ বিকাশ। তাহলে আবহ বিকাশ, হ্যাঁ কি, ও হ্যাঁ, গ্রহরূপে পৃথিবী তোমাদের প্রথম চ্যাপ্টার। ধরো গ্রহরূপে পৃথিবী থেকে এখানে আমার 20টা প্রশ্ন লেখা আছে, তাহলে এখানে তুমি ছোট করে লিখে নেবে যে গ্রহরূপে পৃথিবী থেকে শর্ট প্রশ্ন। তাহলে এসএনএ তোমার হবে, মানে অ্যাকচুয়ালি কেন কি সুবিধা হয় বলো তো, যখন তুমি পরীক্ষার সময় পড়ছো বা পরে রিভিশন করবে, যখন ওই পৃষ্ঠাটা খুলে শুধু তুমি বক্সের দিকে তাকাবে, তাকালে তুমি বুঝতে পারবো ওই পৃষ্ঠায় তোমার কি কি রয়েছে। যারা ভালো ছেলে মেয়ে হয়, যারা ভালো নম্বর পায় বা যারা ভালো হতে চাইছে, তারা কিন্তু কি করবে, এইগুলো তাদের একটা আলাদা করে সবার থেকে। ওই জন্য বিষয়টা, এই অভ্যাসটা সবার তৈরি করতে হবে, ঠিক আছে? 9 থেকে আর কোনো ফাঁকি নয়, একদম রেগুলার সবাই পড়তে চলে আসবে, সুন্দর করে একটা শুরু করতে হবে। বিশেষ করে যারা শত দলের, তাদের সংস্কৃতটা কেটে যাচ্ছে, মানে আমাদের একটা জায়গায় দুর্বল জায়গাটা ছেঁটে দিচ্ছি আমরা, দিয়ে আবার শুধুমাত্র সাবজেক্ট কটা পড়লে হয়ে যাবে, 7টা সাবজেক্ট পড়লে হয়ে যাবে মন দিয়ে। তো সবাই রেগুলার পড়তে আসবে আর একদম ছোট থেকে শুরু করবে। যার মধ্যে যা যা সমস্যা আছে, আমি সিরিয়াসলি বলছি, কেউ আগের বছর অঙ্কে হয়তো ফেল করেছে, ইংরাজিতে ফেল করেছে, খুব কম নম্বর পেয়েছে, কোনো সমস্যা নেই আমার। আমাদের যে এবছরের রেজাল্টের ক্ষেত্রে আমি বিশ্লেষণ করে যেটা দেখেছি, যেটা মেন সমস্যা হয়েছে সেটা হচ্ছে তোমরা যা করেছো সারা বছরে মেন ক্ষতিটা করেছে কি, এই ক্লাসটা মোটামুটি সবাই অনেকে পড়তে এসছে আমি জানি। অ্যাকচুয়াল আমি যেটা চাইছি তোমাদের ক্ষেত্রে, আমরা একটা টাকা পয়সা ধার্য করেছি, টাকা পয়সা নিচ্ছি, তোমাদের বাম্মারা খুব কষ্ট করে দিচ্ছে, ভালো করে ভেবে দেখো, সেই টাকাটা অনেক কষ্ট করে আমাদের কাছে তুলে দিচ্ছে তারা, সেটা যদি নষ্ট করো তুমি বেকার। তুমি যদি কোনো সাবজেক্টে না পারো, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করো, কেউ যদি না পারে, অঙ্ক পারে না, ইংরাজি পারে না, হয়তো বাংলা পারে, যে কোনো সাবজেক্ট পারে না কেউ, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে চেষ্টা করে যদি না পারে তাহলে ঠিক আছে, তুমি চেষ্টা করবে না ফের পারবে না, এগুলো আমি ছাড়বো না কিন্তু, সিরিয়াসলি বলছি। যারা নতুন এসছো তারাও নিশ্চয়ই আজকের থেকে জেনে নাও ভালো করে। তুমি মনে করো আমার সাবজেক্ট শুধু ভালো করে পড়া করে, অন্য সাবজেক্ট তুমি না পড়ালে বেঁচে যাবে, তাও এসে আমি পেটাবো, বলে দিচ্ছি। কারণ মেন গল্প আমার কাছে কি, তোমার খুব ভালোবাসবো যদি তুমি আমার কথা শুনে চলো আর চেষ্টাটা করো। তুমি না পারলে কোনো সমস্যা নেই। একটা ছেলে আমি দেখলাম অঙ্ক করিয়েছি, আমরা 4টে অঙ্ক করিয়েছি, সে হয়তো একটা পাচ্ছে, বা একটা বাড়িতে প্র্যাকটিস করেছে, 2টো বাড়িতে প্র্যাকটিস করেছে, তার আমি গায়ে হাত দেবো না টোটালি। কিন্তু তুমি যদি যা করালাম কিচ্ছু যদি না করো, তখন আমার ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে তুমি। আর রেগুলার সবাই পড়তে আসতেই হবে, মাস্ট। তোমাদের কাছে শিট দেওয়া হয়েছে, শিটের কাজটা তোমরা বুঝে নাও, নতুন ছেলেমেয়েরা, এরা পুরোনোরা মোটামুটি জানে। ওপরে তোমার নাম লিখবে, তারপর তোমার ক্লাস লিখবে, আর দেখো একটা করে খোপ দেওয়া আছে, প্রত্যেক দিনের একটা করে খোপ, মানে ডেট দেওয়া রয়েছে, তারপরে আমাদের এরকম খোপ করে দেওয়া রয়েছে, 3টে সেখানে রো আছে, দেখো ভালো করে সবাই। সাবজেক্ট আছে আমাদের, তার সঙ্গে রয়েছে আমাদের টপিক, আর তার সঙ্গে দেওয়া রয়েছে টাইম, তাই তো? দেখো যার বুঝতে সমস্যা হবে একদম মন খুলে বলবে, কোনো চাপ নেই। সাবজেক্ট রয়েছে আমাদের, তারপরে রয়েছে টপিক রয়েছে, আর রয়েছে আমাদের টাইম। এইটা আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রধানত খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি। এবছর থেকে আরো একটু ভালোভাবে আমরা চেষ্টা করব। তাহলে কি করো, সাবজেক্টের ক্ষেত্রে দেখবে প্রথম 2টো লাইনে দেওয়া রয়েছে ম্যাথ আর ইংলিশ দেওয়া রয়েছে। তার মানে কি, আমাদের প্রত্যেক দিনের রুটিনে আমাদের কি থাকবে, ম্যাথ থাকবে আর ইংলিশ থাকবে, ভাত আর পানি আমাদের যেমন রেগুলারের খাবার ওই রকম থাকবে, ঠিক আছে? প্রতিদিন তোমার অঙ্ক করতে হবে। বলো স্যার আমাদের তো সবে শুরু হয়েছে, এখন অঙ্ক কিছু হয়নি, তাহলে কি করব, চটপট বাড়ি যাবে সবাই, এখন ফোন ঘাটো, কম বেশি খবর আছে, তুমি ফোনটা নিয়ে বসবে, প্রথম চ্যাপ্টারটা ইউটিউবে সার্চ করবে, দেখবে প্রচুর স্যার ম্যাডামের ভিডিও এভেলেবেল আছে, খুব ভালো বোঝান তারা, তাদের ভিডিও দেখে তুমি প্রথম চ্যাপ্টারটা প্র্যাকটিস করো। মানে কি, রেগুলার আমার যদি স্যারের অঙ্ক থাকে স্যারের অঙ্ক, না থাকলে ইউটিউব থেকে যে কোনো না যে কোনো কোথাও থেকে আমি অঙ্ক করবই করবো প্রতিদিন। ক্লিয়ার হলো? তুমি অঙ্কের যে চ্যাপ্টারটা করছো তার নামটা এখানে লিখবে,
টাইমটার ক্ষেত্রে তোমরা যেটা করো, মনে করো কেউ 7টায় পড়তে বসেছো, 7:30 পর্যন্ত পড়েছো আমি ধরছি, বা 8টা পর্যন্ত পড়েছো, তোমরা কি করো 8টার সময় গিয়ে লেখো যে 7টা থেকে 8টা। একদম নয়, এটা একদম করা যাবে না। তুমি 7টায় বসবে, যখন বসবে তার টাইমটা সেই সময় দিয়ে দেবে, 7টা PM। আর যখন উঠছো সেটা ওঠার সময় সেই টাইমটা দেবে। ক্লিয়ার হলো কি বলেছি? একবারে দেওয়ার দরকার নেই। এটার মধ্যে দিয়ে কি হবে, তুমি সচেতন হয়ে যাবে যে সত্যি আমি বসছি কিনা। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমি চাইছি, বেশি নয় 4 ঘন্টা। সকালে 2 ঘন্টা এখানে পড়তে আসছো, আর 2 ঘন্টা বাড়িতে পড়তে বসছো, আর বেশি দরকার নেই, আর বেশি পড়াশোনা করতে হবে না। তুমি রেগুলারিটি মেনটেন করো এই 4 ঘন্টা, পরীক্ষার সময় আমি একটু বাড়িয়ে দেবো আস্তে করে, তখন দেখবে তুমি ভালো ছেলে মেয়ে হতে বাধ্য বাধ্য বাধ্য, একদম শিওর হবে। এখানে 2, বাড়িতে 2, আর বেশি পড়তে হবে না তোমার। সারাদিন পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, তুমি খেলা করো আর বাদ বাকি যা কাজ আছে সারাদিনে করো। ক্লিয়ার হয়েছে সবার বলেছি? মনে করো সন্ধ্যেবেলা তুমি পড়তে বসো ওই দিন 2 ঘন্টা করে, সেই দিন সন্ধ্যেবেলা তোমার একটা কোনো কাজ আছে, মামার বাড়ি যেতে হবে, কিচ্ছু একটা কুটুম এসছে, কিছু একটা কাজ আছে, সেই দিন তাহলে তুমি কি করবে, বিকালে 2 ঘন্টা পড়ে নাও, আগে থেকে কমপ্লিট করে রাখো। তুমি কোনো কারণে সারাদিন ব্যস্ত ছিলে, পড়তে পারনি, ভোরবেলা উঠে 2 ঘন্টা পড়ে নাও, মানে কোনো দিনের 2 ঘন্টা যেন ফাঁক না যায়। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে পারছো প্রত্যেকজন? হ্যাঁ, আমি প্রথম দিকেই কত সুন্দরভাবে মিষ্টি করে কথা বলছি, এরপরে এই মিষ্টিটা আস্তে আস্তে তেতো হবে, কিন্তু যখন দেখবে 2 ঘন্টা তুমি পড়ছো না, তখন আস্তে 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 তেতো হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে? এই মিষ্টিটা এখন সারা জীবন থাকে, মানে সারা বছর থাকে, জীবন নয়, আমি সেটা চাইবো তোমাদের কাছ থেকে। তাহলে করে নিচ্ছ ওইভাবে, ইংলিশটা ওইভাবে লিখছো, কটার থেকে কটা বসছো, আর নিচে দেখা একটা মোটা মতো বড় মতো খোপ আছে, তাই তো? ওই খোপটাতে আমরা যে সাবজেক্টের পড়া পরের দিন সোমবার তোমাদের কি ক্লাস আছে, সম্ভবত বাংলা আছে আর অঙ্ক আছে, তাহলে অঙ্ক স্যার আর বাংলা স্যারের ক্লাস করে নেবে, এখানে বেঙ্গলি লিখবো আর ম্যাথ লিখবো, ম্যাথ আর 2বার করে করার দরকার নেই, একবার একটু বেশি সময় ধরে করে নেবে। এইভাবে সাজিয়ে সাজিয়ে ওইটা প্রতিদিন ফিল আপ করে আনতে হবে। বুঝতে পারছো নতুন তো বাবা? তাহলে ওইখানে হচ্ছে কি করবে তোমরা, ওইখানে সুন্দর করে লিখে আনবে কাল থেকে, আজকের থেকে বাড়ি সবাই পড়া শুরু করছো। হ্যাঁ, আর বেশি দেরি নয়। হ্যাঁ, আজকের থেকে পড়া শুরু করছো। এখন হচ্ছে আমি 1 ঘন্টা পড়লেও আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, বইয়ের দরকার নেই এখন। এখন তুমি 1 ঘন্টা করে, যদি তোমার কাছে বইপত্র কিচ্ছু না থাকে, আমরা তো আশা করছি অনেক সাবজেক্টের নোটস দেওয়া হচ্ছে, ইতিহাসটা নিয়ে আমি আজকে প্রথম চ্যাপ্টারটা কিছুটা দিয়ে দিচ্ছি, আর তোমরা বইগুলো খুব চটপট কিনে নাও, সবাই তো সেই 9-এ উঠে যাবে, ইনভেস্ট করে তাড়াতাড়ি বইগুলো কেনা, পুরনো কেনো, কোনো সমস্যা নেই, যেহেতু তোমাদের অনেকে তো 10-এ পাস করে গেছে, 9 থেকে 10-এ উঠে গেছে, তাই কাছে বইগুলো নিয়ে নাও, কিনে নাও, তোমাদের পাড়া আড়াই খোঁজ নিয়ে দেখো, দেখে নিয়ে নাও। আচ্ছা, এবার ইতিহাসের ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের প্রথম একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে প্রাক কথন। ওইখান থেকে কোনো স্কুলের কোনো সাবজেক্টের পর মানে ওইখান থেকে প্রশ্ন আসে না, একটাও প্রশ্ন আসে না, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রাক কথন, ইউরোপ আর আধুনিক যুগের একটা বর্ণনা দেওয়া রয়েছে, ইউরোপে কিভাবে সবকিছু পরিবর্তন ঘটছে, টোটাল ব্যাপারটা এখানে গল্পের আকারে দেওয়া আছে, ওটা তোমরা একটুখানি দেখে নেবে। আমরা যেখান থেকে শুরু করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এটা একটা মহান বিপ্লব, বিশাল বড় একটা বিপ্লব ঘটেছিল আসতেই 1789 সালে। এই ফরাসি বিপ্লব নিয়ে অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। তার আগে আমরা আজকের প্রধানত যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কতগুলো চ্যাপ্টার রয়েছে, আর কোন চ্যাপ্টার থেকে পর্ষদের নিয়মে কত কত নম্বর থাকে। এইবার তোমরা দেখবে বলবে যে স্যার ফার্স্ট সামেটিভে আমাদের এই অনুযায়ী তো পড়েনি, স্কুলে না পড়তেও পারে, কারণ স্কুলের স্যার ম্যাডামরা প্রশ্ন করবে, একটু একটু পরিবর্তন হবে, কিন্তু নিয়ম মেনে যদি প্রশ্ন করে এই অনুযায়ী প্রশ্ন হবে। তাহলে প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তারপরে চ্যাপ্টার রয়েছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য, জাতীয়তাবাদ। নেপোলিয়ানের সম্পর্কে ওখানে আমরা পড়বো, বিশাল বড় একটা ক্যারেক্টার, খুব মজা হবে ওই চ্যাপ্টারটা পড়ার সময়, বিশাল ভালো ভালো গল্প আছে ওখানে। তারপরে কি রয়েছে 3 নম্বর চ্যাপ্টার, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদীর ভাবধারার সংঘাত। রাজাদের সঙ্গে যে লোকজনের মধ্যে একটা ন্যাশনালিজম তৈরি হয়েছে, সেইটার সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে। তারপরে চ্যাপ্টার হচ্ছে শিল্প বিপ্লব, এখান থেকে তো বাঁধা ধরা প্রশ্ন রয়েছে, শিল্প বিপ্লবের কারণ, ফলাফল, এগুলো পরেই পড়ে পরীক্ষায়। তারপরে রয়েছে বিংশ শতকে ইউরোপ, আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ তৈরি হয়েছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটা এখন ইউএনও নামে পরিচিত, যেটা এখনো রয়েছে, বিভিন্ন কাজকর্ম রয়েছে। ঠিক আছে, এইগুলো গেল হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। আমি এগুলো চেষ্টা করবো স্ক্রিনে যাতে একটা দিয়ে দেওয়া যায়, তোমরা দেখে নিতে পারো পরবর্তীতে। আচ্ছা, আর হচ্ছে আর ইতিহাসের প্রথম সামেটিভের যে সিলেবাস রয়েছে সেটা যদি আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, প্রথম সামেটিভে বিভিন্ন স্কুলের 2টো চ্যাপ্টার পরীক্ষা হবে, মানে হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান যেটা আছে ওইটা পরীক্ষা হবে। পর্ষদের নিয়ম ওটা, কিন্তু টিএস সনাতন হাই স্কুল 2টো কেন 4টে পরীক্ষা নেবে হয়তো, আমাদের এখানে কথা বলছি আমরা। ওরা প্রত্যেক আগের বছর আমরা দেখেছি অনেক ছেলেমেয়েরা, আমরা হয়তো এখানে, ওই জন্য আমি কি করব, কমপক্ষে এখানে 2টো লেখা থাকলেও তোমাদের 3টে চ্যাপ্টার শেষ করে দেবো আমি। ক্লিয়ার হয়েছে? 3টে চ্যাপ্টার শেষ করে দেবো, তোমরা সবাই টেক্সট বই কিনবে, আমি প্রথমে টেক্সট বই ওরিয়েন্টেড তোমাদের পড়াবো,
সবাই খাতা বের করো চটপট করে, খাতা বের করে 1 2 3 4 5 6 7টা 7টা রো তৈরি করে নাও এখানে। আচ্ছা 7টা করার কোনো প্রয়োজন নেই, তোমরা 6টাই রো করো, 6টা। প্রত্যেকের খাতায় এটা থাকবে, হ্যাঁ, কোনো এক্সকিউজ নয় স্যার আমার এই হয়েছে ওই হয়েছে, কিচ্ছু ব্যাপার নয়। সবার খাতায় এটা সুন্দর করে একদম ইতিহাস খাতার প্রথম পেজে থাকবে। যারা আজকে ইতিহাস খাতা আনোনি তারা অন্য খাতায় লিখে নিয়ে যাও, বাড়ি গিয়ে লিখে নেবে। ঠিক আছে, চটপট করে এখানে হচ্ছে 6টা রো টেনে ফেলো তোমরা, হলো না? ওসব এক্সকিউজ কিচ্ছু নয়, এইখানে লিখতে হবে। আগে সিলেবাস জানতে হবে, তারপরে কাজ হবে। আচ্ছা অধ্যায় লেখো প্রথমে, তারপর লেখো হচ্ছে বিভাগ ক। আর 10-এর মতো একইভাবেই সাজানো, বুঝতে পেরেছি। তাও এখানে খ গ ঘ উয়া, ওইখান থেকে এর মধ্যে গল্পের গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি লিখে ফেলো। এই তোদের কাছে কার কাছে 5 টাকা থাকে তো না, দিয়ে দে তো। আমি পরে দিচ্ছি না, আমি মানি ব্যাগে নাইনি, তার কাছে আছে না, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। আচ্ছা শোনো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে অ্যাকচুয়ালি কি বলতো, এমসিকিউ যেগুলো, হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটাকে আমরা বাংলায় বলছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, তারপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোকে আমরা এসএকিউ বলছি, এসএকিউ যেগুলো ইংরেজিতে আমরা বলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলা হয়, আমি শুধু শর্টে প্রশ্ন লিখে দিচ্ছি, হ্যাঁ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর মার্কস হচ্ছে 1, এগুলোর মার্কসও 1, হলো। আচ্ছা গতে আমাদের কি রয়েছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। আমি তাহলে লিখে দিচ্ছি শুধু সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ, উত্তর ভিত্তিক কথাটা আমি আর লিখছি না, সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা এগুলোর মার্কস রয়েছে আমাদের 2। আচ্ছা তারপরে আমাদের রয়েছে সম্ভবত বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। আচ্ছা বিশ্লেষণ করে একটু লিখতে হবে, এগুলো 4 নম্বরের প্রশ্ন, বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। এটা আছে প্রশ্ন বিচিত্রা, এখানে অ্যাকচুয়ালি পর্ষদের এটা ভালোভাবে দেওয়া আছে তো ওই জন্য মার্কস হচ্ছে 4। হ্যাঁ আচ্ছা স্যার একটু বলো কি বলে, ব্যাখ্যামূলক প্রশ্ন তারপরে রয়েছে, তখন বলনি তোমরা? আচ্ছা ব্যাখ্যামূলক প্রশ্ন যার মার্কস হচ্ছে 8। কে বাবা? আচ্ছা ক্লাস 10 তোমরা যেহেতু স্যার নেই, আলাদা আলাদা ঘরে পড়তে বসে যাও। আরেকদিন একবার আমার না বলতে হয়, দায়িত্ব নিয়ে সবাই আলাদা আলাদা দুটো ঘরে বসো, এটা ডিস্টার্ব করবে না একদম। আচ্ছা ক্লিয়ার হয়েছে এগুলো তোমাদের? আচ্ছা দেখো এবার এখানে প্রথম আমাদের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টার নাম কি বললাম, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ঠিক আছে, আচ্ছা একটু কালি চেঞ্জ করে লিখে দিই। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, হলো। আচ্ছা এইখান থেকে আমাদের আর দ্বিতীয় চ্যাপ্টারের নামটা আমরা লিখে নিচ্ছি, বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। না এই পর্যন্ত সবাই চটপট করে লিখে নাও। দেখো ঠিক আছে, এবার এরপর থেকে দেখো ফরাসি বিপ্লবের যে কয়েকটি দিক, সেখান থেকে আমাদের এমসিকিউ পড়ছে কিন্তু 5টা। এটা পর্ষদের নিয়ম, বারবার বলছি, কোন স্কুল যদি চায় নিজেদের মতো করেও প্রশ্ন করে থাকে। ঠিক আছে, 1 নম্বরের যে এসএকিউ সেটা করতে হচ্ছে আমাদের 3টে, আর 2 নম্বরের প্রশ্ন আমাদের করতে হচ্ছে 2টো, হলো ক্লিয়ার? আচ্ছা তারপরের চ্যাপ্টার থেকেও সেম, 1 নম্বরের প্রশ্ন বা এমসিকিউ 5টা, এসএকিউ হচ্ছে 3টে,
আর সেখানে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে এখান থেকে করতে হচ্ছে, দেওয়া থাকবে 3টে। আচ্ছা, এটা বলা হচ্ছে এটা দেওয়া থাকছে, এই বিষয়টা এখানে দেওয়া থাকছে, হয়েছে? আচ্ছা দেখো এখান থেকে এবার আমাদের যেটা প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, সেটা আমাদের কি করতে হচ্ছে, দেখো 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে, প্রতিটি অধ্যায় করে একটা করে প্রশ্ন আমাদের দিতেই হবে। কি বললাম? প্রতিটি অধ্যায় থেকে একটা প্রশ্ন আমাদের দিতেই হবে, অধ্যায় থেকে একটি করে, ঠিক আছে? প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন, মোট 3টে প্রশ্ন দিতে হবে। এখানে এই বিষয়টা কে কে বুঝতে পারোনি বলো? মোট 3টি প্রশ্ন দিতে হবে। দেখো প্রতিটি অধ্যায় থেকে একটা করে আর মোট 3টে, মানে কি কোনো একটা অধ্যায় থেকে 2টো প্রশ্ন হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে মোট 3টে প্রশ্ন থাকবে, মানে প্রত্যেকটা অধ্যায়, কেউ কোনো স্যার ম্যাডাম যদি মনে করে একটা চ্যাপ্টার থেকে 3টে দিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না। প্রত্যেক অধ্যায় থেকে একটা করে দিতেই হচ্ছে, আর মোট দিতে হচ্ছে 3টে। ঠিক আছে? আর এখানে হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে একটা করে মোট 2টো প্রশ্ন থাকবে। 8 নম্বরের প্রশ্নটা, প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 2টি প্রশ্ন। ঠিক আছে, হলো? আচ্ছা এবার দেখো এই যে প্রশ্নগুলো এবার থাকছে, এখানে কটা প্রশ্ন দেওয়া থাকছে আর কটা করতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে প্রদত্ত প্রশ্ন লিখে দিচ্ছি, প্রদত্ত প্রশ্ন। তাহলে দেখো এমসিকিউ থাকছে 5 10খানা এমসিকিউ থাকছে, এসিকিউ থাকছে আমাদের 6টা, হলো? আর হচ্ছে আমাদের এই প্রশ্ন থাকছে 2 নম্বরের প্রশ্ন থাকছে কটা? 5টা। আর 4 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, 8 নম্বরের প্রশ্ন থাকছে 2টো। এটা হচ্ছে আমাদের পর্ষদের নিয়ম অনুযায়ী আমরা বললাম। ঠিক আছে? আচ্ছা করতে হচ্ছে কটা কটা সেটা আমরা একটু লিখে দিই পরের লাইনে। উত্তর দানযোগ্য প্রশ্ন বলে লিখে দিচ্ছি। উত্তর দান যোগ্য প্রশ্ন। ঠিক আছে, যোগ্য প্রশ্ন, যোগ্য বলে লিখে দিলাম, তোমরা বুঝে নেবে। আর এখানে সেখানে মানটা আমরা লিখে দিচ্ছি, টোটাল কত নম্বর থাকছে তার মধ্যে লিখে দিচ্ছি ওটা। ঠিক আছে? তাহলে এমসিকিউ যে কটা থাকবে সেই কটা করতে হচ্ছে আমাদের, এসএকিউ যতগুলো থাকছে ততগুলো করতে হচ্ছে। কোন স্কুলে চাই যদি তারা বেশি এসএকিউ দিয়ে দেবে, ওটা স্কুলের ব্যাপার। আচ্ছা 2 নম্বরের প্রশ্ন থাকছে আমাদের কটা? 5টা থাকছে, করতে হচ্ছে আমাদের 4টে। আর এখানে 3টে থাকছে, করতে হচ্ছে 2টো। আর এখানে 2টো থাকছে, করতে হচ্ছে 1টা। নম্বরগুলো কেমন ভাবে আসছে একটু দেখে নিই আমরা, 40 নম্বর কমপ্লিট হচ্ছে কিনা। এখানে 10 নম্বর পাচ্ছি আমরা, এখান থেকে 6। আর এখানে হচ্ছে যেহেতু 4টে প্রশ্ন করতে হচ্ছে, তাহলে 4 2 8। আর এটা হয়ে গেল হচ্ছে তোমার 4 2 8, আর এটা হয়ে গেল 8। তাহলে 3 8 24, আর এই 16 হয়ে গেল 40। ক্লিয়ার হলো? এটা কেমন ভাবে তৈরি হচ্ছে? 1 নম্বরের প্রশ্ন তুমি 10টা করছো বলে পাচ্ছ কিন্তু 10। ঠিক আছে? আর এইখানে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন তুমি 6টা করছো বলে পাচ্ছ 6। আর এখানে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন তুমি 4টে করছো বলে পাচ্ছ কিন্তু 8। আর এখানে 4 নম্বরের প্রশ্ন তুমি 2টো করছো বলে তাই জন্য পাচ্ছ তুমি 8। আর এখানে 8 নম্বরের প্রশ্ন তুমি 1টা করছো তাই জন্য পাচ্ছ 8। এই হচ্ছে টোটাল তোমাদের নম্বর বিভাজন। বলো কে কে কোথায় বুঝতে পারোনি বলো, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এমসিকিউ টোটাল থাকছে 10, এসএকিউ থাকছে 10। আর হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকছে হচ্ছে আমাদের 8 নম্বরের, মানে থাকবে 5টা, করতে হবে 4টে। আর 4 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, করতে হবে 2টো। আর 8 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে 2টো, করতে হবে 1টা। এই টোটাল হচ্ছে এইটা। কোনটা? ওই 10-এর পর 1-এর পরে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের নম্বর বিভাজন। পরের দিন থেকে আমাদের শুরু হবে কি, ফরাসি বিপ্লবের যে হচ্ছে কয়েকটি দিক। এখান থেকে বড় প্রশ্ন কি আসে? ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এইটা। আর অনেক তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।